আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সবাইকে। শুরু করছি শ্রোডিঙ্গারস ইকুয়েশন। বলতে গেলে এটা হচ্ছে টাইম ডিপেন্ডেন্ট। আমি টাইম ইন্ডিপেন্ডেন্ট এবং টাইম ডিপেন্ডেন্ট দুটাই দেখাবো এবং এখানে একটা ইকুয়েশন লিখেছি। এটা কি বোঝায় এটা আমি এখন আপাতত তোমাদের বোঝাচ্ছি না। আগে আপাতত আমরা একটু দেখি, কিছু ঘটনা দেখি, তারপর আমরা ইকুয়েশন আস্তে আস্তে এস্টাবলিশ করে ফেলবো। ঠিক আছে, এখানে যেমন এটা সাই বলে, সো এটাকে ডেল এক্স ডেল স্কয়ার সাই ডেল এক্স স্কয়ার ডেল স্কয়ার সাই ডেল ওয়াই স্কয়ার ডেল স্কয়ার সাই ডেল জেড স্কয়ার, বা এখানে যেমন পাই আছে, এইচ আছে, ই মাইনাস বি এনার্জি, তারপর হচ্ছে কি পটেনশিয়াল এনার্জি আর বিভব শক্তি সাই। এখানে কিছু সাই দিয়ে আছে, অদ্ভুত চিহ্ন কিছু ইউজ করছে। তারপরে এটাকে আমি আবার বললাম ল্যাপ্লাসিয়ান অপারেটর। এম কি জিনিস, বর কিসের বর কিছুই জানি না, টেনশন করার কিছু নাই, আমি আস্তে আস্তে সব দেখাবো। ঠিক আছে, সো এখন আমরা যাব একটু আলো নিয়ে চিনবো। সেটা হচ্ছে কি, আলো কণা নাকি তরঙ্গ, আলো কণা নাকি তরঙ্গ। আগে একটু ডিসকাস করি, সেটা হচ্ছে আলো কণা কেন। সেটা হচ্ছে প্রথম এই কথাটা বলেন, অর্থাৎ এটা নিয়ে প্রথম সাইন্টিফিক যে ব্যাখ্যা সেটা হচ্ছে নিউটনের। আমরা বলি যে আলোকে, সাদা আলোকে 7 রঙে ভাঙার কৌশল। যখন আলোকে 7 রঙে ভাঙা গেল, উনি বলল যে আলোকে এরকম 7 রঙে কি করা যাবে, ভাঙা যাবে, তাই না? আলোকে 7 রঙে কি করা যায়, ভাঙা যায়। অর্থাৎ প্রিজম দিয়ে আলোকে যে আমরা 7 রঙে ভাগ করি, এই কৌশলটা উনি প্রথম দেখান যে আলোকে কি করা যাবে, 7 রঙে ভাগ করা যাবে। অর্থাৎ তাহলে আলোটা কি কণা, যেহেতু আলোকে 7 রঙে ভাঙা যাচ্ছে, তাহলে আলোটা কি কণা, আলোটা কি কণা। কারণ দেখা যাচ্ছে রংধনু থেকে আমার কি হয়, ম্যাঘ থেকে রংধনু সৃষ্টি হয়, তাহলে বৃষ্টি পড়লে। তো উনি চিন্তা করলেন যে ম্যাঘ তো আলোর উৎস নয়, তাহলে আলোর উৎস যেহেতু নয়, তাহলে আলোকে, আর যেহেতু রংধনুতে আলোকে 7 রঙে ভাগ করা যায়, নিশ্চয় তাহলে আলোকে 7 রঙে ভাগ করার একটা কৌশল জানা যাবে। তো উনি অন্ধকার একটা ঘরে এরকম ছিদ্র করে তারপর একটা প্রিজম রাখলো, পর্দা রেখে দেখা গেল আলোকে 7 রঙে ভাঙা যায়, যেটাকে আমরা বলি বেনিয়া সহ কলা, বেগুনি, নীল, আসমানি, লাল, সবুজ, কমলা, হলুদ, তাই না, আমরা এগুলো বলি না। তাহলে আলোকে 7 রঙে ভাঙার কৌশল, অর্থাৎ আলো কণা, উনি এটা প্রথম প্রমাণ করেন। এবং আরো একটা চমৎকার একটা এক্সপেরিমেন্ট দেখা, এটা হচ্ছে কি অনেকটা মেকআপ বক্সের মতো এরকম, অর্থাৎ আলোকে 7 রঙে ভাগ করে এরকম কৌশল, এরকম আলোকে 7 রঙে ভাগ করে, এরকম 4 রং, তারপর 5, 6, 7, এরকম 7 রঙে ভাগ করে যখন 7 রঙে কালারাইজ করা হয়, কলা, আমরা বলি বেনিয়া সহ কলা, যখন 7 রঙে ভাগ করে তারপর যখন সেটাকে চাকতিটাকে যখন ঘুরায়, তখন দেখা যাচ্ছে স্পেশাল কোনো কালার পাওয়া যাচ্ছে না, মনে হচ্ছে কি সাদা, অর্থাৎ পুরোটাই তখন আলাদা কোনো কালার পাওয়া যায় না। এই চাকতিটাকে ঘুরানো, এটাকে বলে নিউটনের বর্ণ চাকতি পরীক্ষা। তাহলে এই পরীক্ষার মাধ্যমে স্পষ্ট বোঝা যায় যে সাদা আলো 7 রঙে ভাগ করে, বা তুমি যদি এই 7টা রঙকে একসাথে মিক্স করে ফেলো, তাহলে সেটা কি হবে, সাদা রং হবে। ওকে, সো এটা নিউটনের বিখ্যাত বর্ণ চাকতি পরীক্ষা বলা হয়। ওকে, তো এই এক্সপেরিমেন্টটা ছোটবেলায় তোমরা করে রেখেছো। সেটা হচ্ছে কি, একটা মোমবাতি বা যে কোনো আলোকে যদি আমরা কি করি, এটা কতগুলো কার্ডবোর্ড দেখেছি আমি। ওকে, এই কার্ডবোর্ড যদি একটু ছিদ্র করি, তাহলে দেখা যাচ্ছে আলোটা সোজা যাচ্ছে, অর্থাৎ আলো সরল পথে চলে, সেটার একটা নমুনা, সেটার একটা নমুনা। ওকে, তাহলে আলো কণা হিসেবে যে আলোর কণাগুলোকে আমরা এখন কি বলি, ফোটন বলি। কি বলি, ফোটন বলি। এখন আমরা দেখি যে নিউটনও কিন্তু, দেখো এটাকে বলা হয় নিউটনের কণা তত্ত্ব। কি তত্ত্ব? নিউটনের কণা তত্ত্ব। ফাইন, এখন আমরা যে কোয়ান্টাম মেকানিক্সের যে বিষয়টা বলি, যে ম্যাক্স প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব, তাহলে ম্যাক্স প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্বটা কি বলা হয়, আলোটা এরকম কণা আকারে আসে, কণা আকার, অর্থাৎ সোর্স থেকে আলোটা কি হিসেবে আসে, কণা হিসেবে আসে। এখন প্রশ্ন হচ্ছে, সোর্স থেকে আলোটা কণা হিসেবে আসলে সেটা কি একসাথে আসে নাকি আলাদা আলাদা ভাবে আসে? অর্থাৎ যে সূর্য থেকে পৃথিবীতে আলো আসে, সেটাকে এরকম ঢেলে দেয় না, এরকম ঢেলে দেয় না, অর্থাৎ আলাদা 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 ভাবে আসে, প্যাকেট বা গুচ্ছ আকার আসে। এটাকে বলা হয় আলো বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের কণার নাম হচ্ছে ফোটন। কি বলা হয়, ফোটন। তাহলে নিউটন প্রথম দেখালো যে আলোকে 7 রঙে ভাগ করা যায়, এবং এই যে আলোকে পাস করলে এটাকে আমরা কি দেখি, অর্থাৎ আলো সরল পথে চলে। আলো কি পথে চলে, সরল পথে চলে, এবং আলোর কণার নাম হচ্ছে কি, ফোটন। আলোর কণার নাম কি, ফোটন। শুধু আলোর কণা না, তুমি যদি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, যত রকম ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, সবগুলোর একক হচ্ছে কি ফোটন। যেমন গামা রশ্মি, এক্স রে, আল্ট্রাভায়োলেট রে, ইনফ্রারেড রে, মাইক্রোওয়েভ, টেলিভিশন ওয়েভ, রেডিও ওয়েভ, কসমিক রে, যত রকম আমাদের ভিজিবল লাইট 360 থেকে 760 ন্যানোমিটারের মধ্যে, অর্থাৎ এইগুলা যত রকম ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ আছে, সবগুলোর একক হচ্ছে কি ফোটন। এবং ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ কিন্তু একসাথে আসে না, অর্থাৎ কন্টিনিউয়াসলি আসে না, আলাদা আলাদা ভাবে আসে। এখন তুমি দাবি করতে পারো যে আলো যদি এইভাবে আসে, একসাথে না আসে, ফোটা ফোটা করে আসে, এটাকে আমরা বলি আলোর কোয়ান্টাম তত্ত্ব বা
ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের কোয়ান্টাম তত্ত্ব, যেটাকে আমরা বলি আলোর বা বিকিরণের কোয়ান্টাম তত্ত্ব বলা হয়। কি বলা হয়? কোয়ান্টাম তত্ত্ব। এই প্রতিটি কণাকে কি বলা হয়? প্রতিটি কণাকে বলা হয় কোয়ান্টাম। প্রতিটি কণাকে কি বলা হয়? কোয়ান্টাম, বহুবচনে কোয়ান্টা, আর বর্তমান নাম হচ্ছে কি, এটা একটা ফোটন বলে আমরা কি বলি? ফোটন বলি। তাহলে মনে রাখতে হবে, এই যে আমরা বলি ফোটন, ফোটনটা কিন্তু প্রথম দিকের নাম নয়। ফোটন নামটা দেন লুইস। কে দেন? 1916 সালে লুইস। প্রথম দেন কোয়ান্টাম, কোয়ান্টাম দেন কে? ম্যাক্স প্লাঙ্ক। কোয়ান্টাম হচ্ছে বহুবচনে। ওকে, সো আলোর কণা হচ্ছে ফোটন। সো ম্যাক্স প্লাঙ্কের যে ব্যাপারটা, সেটা হচ্ছে কি আলো কণা আকারে আসে শোষণ কিংবা নিঃসরণের বেলা, আর আইনস্টাইন সেটাকে সম্প্রসারিত করেন বরংকে বিকিরণের একক ফোটন। ঠিক আছে, বিকিরণ যদি এভাবে করে তরঙ্গ আকারে যদি যায়, তাহলে মনে রাখতে হবে তরঙ্গ হচ্ছে অসংখ্য ফোটনের ঢেউ। তরঙ্গ হচ্ছে কি? অসংখ্য ফোটনের ঢেউ। তরঙ্গ হচ্ছে কি? অসংখ্য ফোটনের ঢেউ, অর্থাৎ তরঙ্গ হচ্ছে অসংখ্য ফোটনের ঢেউ। তাহলে এই হিসেবে যদি তরঙ্গ আকারেও যায়, তরঙ্গ হচ্ছে অসংখ্য ফোটনের ঢেউ। অর্থাৎ ম্যাক্স প্লাঙ্কের যে কোয়ান্টাম তত্ত্ব, বিকিরণের কোয়ান্টাম তত্ত্ব, আইনস্টাইন সেটাকে সম্প্রসারিত করেন বলেন যে যদি এটা তরঙ্গ আকারেও যায়, তাহলে তরঙ্গ হচ্ছে অসংখ্য ফোটনের সমষ্টি। ওকে, ফাইন। এখান থেকে আমরা বলি E প্রপোর্শনাল টু F। যদিও বিষয়টা ছিল এরকম, E প্রপোর্শনাল টু H, C যত বেশি গতিশীল তার শক্তি তত বেশি। আমরা বলি আলোর বেগ সবচেয়ে বেশি। যেহেতু C ইকুয়াল F ল্যাম্ডা, B ইকুয়াল F ল্যাম্ডা, আলোর ক্ষেত্রে বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের ক্ষেত্রে ব্যাগকে কি বলা হয়? C বলা হয়। তাহলে C ইকুয়াল F ল্যাম্ডা। এখান থেকে আমরা E প্রপোর্শনাল টু কি বলতে পারি? F বলতে পারি। E প্রপোর্শনাল টু F। F হচ্ছে কি ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক। তাহলে E ইকুয়াল HF। কেমিস্ট্রি ভাষায় এটাকে ইকুয়াল H নিউ বলা হয়। কি বলা হয়? নিউ। এক সেকেন্ডে যতবার কাটে বা ঘুরে সেটা হচ্ছে কি নিউ। তাহলে ই হচ্ছে আপতিত ফোটনের শক্তি। আপতিত ফোটনের শক্তিকে বলা হয় কি? ই। অর্থাৎ এই যে ফোটন আকারে আসে বা প্যাকেট আকারে আসে, গুচ্ছ আকারে আসে, এনার্জিকে কি দ্বারা প্রকাশ করা হয়? ই ইকুয়াল HF দ্বারা, যেখানে H কে বলা হয় প্লাঙ্কের ধ্রুবক। এই যে দেখো প্লাঙ্কের ধ্রুবক, এটার মান হচ্ছে 6.63 × 10⁻34 জুল সেকেন্ড। ওকে, এখন দেখো, এখন তাহলে আমরা নিউটনের বর্ণচাকতি দেখালাম বা আলো কিভাবে পাস হয়, এটা কতগুলো কাঠবোর্ডের মাধ্যমে, এটার মাধ্যমে আমরা বুঝি আলোটা কণা। আলোটা কি? কণা। এখানে আরেকটা ফেমাস এক্সপেরিমেন্ট আছে, সেই এক্সপেরিমেন্টের নাম হচ্ছে কি ফটো ইলেকট্রিক ক্রিয়া, যেটার জন্য আইনস্টাইন নোবেল প্রাইজ পায়। হ্যাঁ, এটার জন্য আইনস্টাইন নোবেল প্রাইজ পায়। তাহলে আমরা একটু দেখি এটা কি রকম। অর্থাৎ ধাতু, যেমন অ্যাক্টিভ ধাতু যারা আছে, সোডিয়াম, সিজিয়াম, হ্যাঁ, যেগুলো গ্রুপ 1 এবং 2 এর মূলক, এদের উপর যখন আলো আপতিত হয়, যেটা আমরা সোলার সেল বলি, কি বলি? সোলার সেল বা সৌর বিদ্যুৎ বলি। এই ঘটনাটা ঘটে যখন আলোর উপর যখন আলো আপতিত হয়, যখন ধাতব পৃষ্ঠ যখন আলো আপতিত হয়, তখন ধাতব পৃষ্ঠ থেকে ইলেকট্রন কি হয়? মুক্ত হয়। ইলেকট্রন মুক্ত হলে এটাকে আমরা বলি ফটো ইলেকট্রিক ক্রিয়া। ফটো মিন্স হচ্ছে কি আলো। এটা ফটো ইলেকট্রিক ইফেক্ট বলে এটাকে, ফটো ইলেকট্রিক ইফেক্ট বলা হয়, ফটো ইলেকট্রিক ইফেক্ট। তো ফটো মিন্স হচ্ছে কি আলো। আলো করলে ইলেকট্রিসিটি ফ্লো হয়। আপনার ইলেকট্রিসিটি ফ্লোটা কি বলা হয়? ইলেকট্রিসিটি বলা হয়। ইলেকট্রনের ফ্লোটা হচ্ছে কি ইলেকট্রিসিটি। এখন ইলেকট্রন যে ফ্লো হয়, ইলেকট্রন কেন ফ্লো হয়? তাহলে বলতে হবে আলো আপতিত হওয়া। বারবার খেয়াল করবা, আলো আপতিত হওয়া মানে হচ্ছে, এখানে আমি ক্রস দিছি, দেখো আলোটা একসাথে বেলে দেওয়ার মতো আসে না, আলোটা ফোটা ফোটা করে আসে। এই হিসেবে আসে। এই ফোটা ফোটা প্রতিটি ফোটাকে কি বলা হয়? কোয়ান্টাম বা ফোটন, বা এটাকে প্যাকেট বা গুচ্ছ বলা হয়। ঠিক আছে, এই যে গুচ্ছ আকার আছে, সো আমরা একসাথে যদি এখানে একসাথে দেখেছি, অ্যাকচুয়ালি একসাথে না, আলাদা আলাদা হবে। তাহলে দেখো ফোটন যখন আপতিত হবে, এখান থেকে ইলেকট্রন কি হয়? রিলিজ হয়। কি হয়? ইলেকট্রন কি হয়? রিলিজ হয়। সো এটা হচ্ছে এরকম, ইলেকট্রন ধাতব বন্ধনে আবদ্ধ, ফোটন যখন আঘাত করে তখন ইলেকট্রন কি হয়? মুক্ত হয়। ইলেকট্রন কি হয়? মুক্ত হয়। এটাকে আমরা নির্গত ইলেকট্রন বলি। এটা ধাতব বন্ধনে আবদ্ধ ইলেকট্রন। সো এই ঘটনাটার নাম হচ্ছে কি ফটো ইলেকট্রিক ক্রিয়া। কি বলা হয়? ফটো ইলেকট্রিক ক্রিয়া। সো এখানে যেমন ব্যাটারি আছে, সো মিলি অ্যামিটার আছে, কত ভোল্ট, কত অ্যাম্পিয়ার, রেজিস্ট্যান্স দিয়ে আমরা কি করতে পারি? এই মেজারমেন্টটা করতে পারি। ঠিক আছে, এটা অ্যানোড, এটা ক্যাথোড, এটা ফটো ইলেকট্রিক ক্রিয়া গেলে বুঝবা। সো এটা এই এক্সপেরিমেন্ট থেকে আমরা বুঝি যে মূলত আলোটা কি হিসেবে কাজ করে? কণা হিসেবে কাজ করে। এখানে ছোট একটু এক্সপেরিমেন্ট দেখালাম আমি। E ইকুয়াল 5 + mx। E কে বলা হয় আপতিত ফোটনের শক্তি, আর পাই কে বলা হয় ধাতুর কার্যাপেক্ষ। অর্থাৎ যে মিনিমাম শক্তি শোষণ করে ইলেকট্রন ধাতব বন্ধন মুক্ত হয়, সেটাকে বলা হয় ওয়ার্কিং ফাংশন বা কার্যাপেক্ষ। যে মিনিমাম শক্তি শোষণ করে ইলেকট্রন ধাতব বন্ধন মুক্ত হয়, সেটাকে বলা হয় কি? পাই বলা হয়। সো ওকে, Kmax হচ্ছে কি নির্গত ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি। ওকে, তো F হচ্ছে কি ফোটনের কম্পাঙ্ক, তারপর হচ্ছে কি F0 ফোটনের কম্পাঙ্ক। এই ফোটনের কম্পাঙ্ক হচ্ছে F0 হচ্ছে কি
ধাতুর সূচন কম্পাঙ্ক বা ছেদন কম্পাঙ্ক, অর্থাৎ যে মিনিমাম কম্পনে ইলেকট্রন কাটলে ইলেকট্রন ধাতব বন্ধন মুক্ত হয় সেটাকে সূচন কম্পাঙ্ক বা ছেদন কম্পাঙ্ক বলা হয়। আর এইচ হচ্ছে কি প্ল্যাঙ্কের ধ্রুবক আমরা বলেছি। সো এই ঘটনাটা কি, এই ঘটনাটার মাধ্যমে আমরা বুঝি আলোটা কণা হিসেবে কাজ করে, এবং আলোটা শুধু কণা হিসেবে কাজ করে এমন নয়, আলো যখন আপতিত হয় এই ধাতব বন্ধন ইলেকট্রনগুলোকে ধাক্কা দিলে যে মিনিমাম ধাক্কা দিলে ইলেকট্রনগুলো মুক্ত হয়, সেই মিনিমাম ধাক্কাকে বলা হয় সূচন কম্পাঙ্ক বা ছেদন কম্পাঙ্ক। তাহলে ফোটন আপতিত হলো, ফোটনের এনার্জি হচ্ছে hf। আমরা কি বলেছিলাম এখানে আলোর কোয়ান্টাম তত্ত্ব থেকে E = hf। এই ফোটনের এনার্জিটা কোথায় কনভার্ট হয়, বলা হয় ইলেকট্রন মিনিমাম শক্তিতে কম্পনে কাপে মিনিমাম শক্তি শোষণ করে, সেটাকে পাই বলা হয়, পাই পরিবর্তে hf0। f0 কে বলা হয় সূচন কম্পাঙ্ক বা ছেদন কম্পাঙ্ক, যে মিনিমাম শক্তি শোষণ করে। ওকে, তার ইলেকট্রনগুলো মুক্ত বা ধাতব বন্ধন থেকে মুক্ত হয় প্লাস গতিশীল হয়। তাহলে গতিশীল মিনস হচ্ছে 12 mv² ম্যাক্স। ওকে, তাহলে এই এক্সপেরিমেন্ট থেকে আমরা বুঝলাম যে আলোটা কি হিসেবে কাজ করে, কণা হিসেবে কাজ করে। ওকে, আমরা এখন দেখবো আলোটা কিভাবে তরঙ্গ হিসেবে কাজ করে। ঠিক আছে, আমরা বলেছি যে আলোর কণা তত্ত্ব দেন নিউটন এবং আলোর তরঙ্গ তত্ত্ব দেন কে হাইগেন। নিউটন যখন বলল আলো কণা এবং আলোকে 7 রঙে ভাগ করা যায়, তখন এখান থেকে আসলো আলোটা কি হিসেবে কাজ করে। যদি কণা হিসেবে কাজ করে সো আলো সরল পথে যায়, সেটা ব্যাখ্যা করা যায়। কিন্তু হাইগেন বললো আলোটা কি তরঙ্গ, কি হাইগেন বললো আলো কি হিসেবে কাজ করে, তরঙ্গ হিসেবে কাজ করে। তাহলে তরঙ্গ হিসেবে কাজ করলে সেটা প্রমাণটা কি, সেটা প্রমাণটা একটু খুব ভালো করে খেয়াল করো। এটা হচ্ছে একটা ধারালো প্রতিবন্ধক, ইংলিশে বলা হয় শার্প অবস্ট্যাকল। দেখো এখন একটা শার্প অবস্ট্যাকল বা এটা একদম প্রান্ত, তোমরা এটা এই ধরনের এক্সপেরিমেন্ট গুলো ব্লেড দিয়ে করতে পারবা। ব্লেড দিয়ে যখন ব্লেডে যে শার্প পয়েন্ট আছে, আলোকে যখন লেজার লাইটকে যখন মারা হয়, তখন দেখা যাবে এই যে অর্থাৎ আলোটা সোজা যাওয়ার কথা ছিল না, কিন্তু এটা ধাক্কা গিয়ে এইরকম বেঁকে যায়। অর্থাৎ এটা যে জ্যামিতিক ছায়া পাওয়ার কথা, প্রকৃতপক্ষে এরকম জ্যামিতিক ছায়া পাওয়া যায় না। এই অন্ধকার অঞ্চলের মধ্যে কি পাওয়া যায়, আলো পাওয়া যায়। এই যে আলো বেঁকে গেল, এটাকে বলা হয় আলোর ব্যতিচার। অর্থাৎ আলো যদি কণা হিসেবে কাজ করে তাহলে কিন্তু ঠিক সোজা চলে যাবে, ধারালো প্রান্তে দিয়ে সোজা চলে যাবে, অর্থাৎ এরকম বেঁকে যেত না। কিন্তু প্রকৃতপক্ষে এই ঘটনাটা আলো কণা সেটা ব্যাখ্যা করতে পারে না। অর্থাৎ আলো তরঙ্গ এটা দিয়ে এটা ব্যাখ্যা করতে হয়। সেটা যদি কি করতে হয়, যেমন এই প্রান্তটা একটা প্রান্ত, মনে করো এটা একটা শার্প এন্ড, এখানে শার্প এন্ড, এই শার্প এন্ডের মধ্যে বা ধারালো প্রান্ত, এই দুটো ধারালো প্রান্ত, তাহলে আলো যদি কণা হিসেবে যায়, ফোটন হিসেবে যায়, তাহলে এভাবে চলে যাওয়ার কথা এখানে, অর্থাৎ আলো এখানে পাওয়ার কথা, এবং এই অঞ্চলটা পাওয়ার কথা কি জ্যামিতিক ছায়া। এই অঞ্চলটা পাওয়ার কথা কত, জ্যামিতিক ছায়া। কিন্তু প্রকৃতপক্ষে এই ধরনের ঘটনা কখনো ঘটে না, এবং দেখা যাচ্ছে কি আলোটা তরঙ্গ হিসেবে যায় বলেই একটা ওয়েভ আরেকটা ওয়েভের সাথে মিলিত হয়। এখানে আমি দিলাম, এখানে দেখো এখানে আলো পাওয়া যাচ্ছে, এখানে কি পাওয়া যাচ্ছে, ওই এরকম মধ্যে কি পাওয়া যাচ্ছে, আলো পাওয়া যাচ্ছে। দেখো এই তরঙ্গ এবং এই তরঙ্গ মিলিত হয়, এই কারণে কি পাওয়া যায়, আলো পাওয়া যাচ্ছে। ঠিক আছে, এটাকে বলা হয় কি, এই ধরনের ঘটনাকে বলা হয় আলোর ব্যতিচার। এই যে আলোর তরঙ্গ একটা আরেকটার উপর উপরিপাতিত হয়, তাহলে উপরিপাতিত হয়, এটাকে বলা হয় ইংলিশে বলা হয় সুপারপজিশন। তাহলে সুপারপজিশন হলে কি হয়, মনে করে একটা ওয়েভ এরকম, একটা ওয়েভ এরকম, সেটার সাথে আরেকটা ওয়েভ মিলিত হইল মনে করো। ঠিক আছে, তাহলে একটা ওয়েভ যখন আরেকটা ওয়েভের সাথে মিলিত হয়, এরকম আমি দেখাচ্ছি একটু করে খেয়াল করো। একটা ওয়েভ যখন আরেকটা ওয়েভের সাথে মিলিত হয়, এটা আমি একটু করে মুছে দিচ্ছি। সো ওকে, একটা ওয়েভ যখন আরেকটা ওয়েভের সাথে মিলিত হয়, তখন প্রকৃতপক্ষে কোন ঘটনা ঘটে একটু খেয়াল করো। এটাকে বলা একই দশায় মিলন। যদি মনে করো এটা এ, এটা আমরা বলি মাইনাস এ, তাই না? এরকম যদি আমরা দুটো ওয়েভ মিলিত হয়, একটা ওয়েভের উপর আরেকটা ওয়েভ যখন মিলিত হয়, এটা এ, এটা হচ্ছে কি মাইনাস এ, তখন যে রেজাল্টটা ঘটে সেটা হচ্ছে কি এরকম 2a - 2a, এরকম এটা হচ্ছে 2a, এটা হচ্ছে কি -2a। তাহলে এটাকে বলা হয় সমদশায় মিলন। কি বলা হয়, সমদশায় মিলন। তখন লব্ধি বিস্তার হচ্ছে কি 2a, এদিকে -2a। কিন্তু বিপরীত দশায় যদি মিলিত হয় এরকম, বিপরীত দশায় যদি মিলিত হয়, এটা a, এটা -a। সো এখন যদি এরকম ভাবে মিলিত হয়, আরেকটা ওয়েভ যদি এবার ডাউন আপ এরকম হয়, তাহলে এক্ষেত্রে রেজাল্টটা পাবে কি এরকম স্ট্রেট লাইন। অর্থাৎ এটাকে বলা হয় বিপরীত দশায় মিলন। কি বলা হয়, বিপরীত দশায় মিলন। তো এখানে সমদশায় মিলন যেখানে, সেখানে কি পাওয়া যাচ্ছে, আলো পাওয়া যাচ্ছে। ঠিক আছে, তাহলে এই এক্সপেরিমেন্টটা স্পষ্টভাবে বোঝা যায় যে আলোটা কি হিসেবে কাজ করে না, কণা হিসেবে কাজ করে না, আলোটা তরঙ্গ হিসেবে কাজ করে। ওকে, যেমন এটা একটা এক্সপেরিমেন্ট, এটাকে বলা হয় ইয়াং-এর দ্বিচির পরীক্ষা। ইয়াং-এর দ্বিচির পরীক্ষা, এই ঘটনাটার নাম হচ্ছে কি আলোর অপবর্তন নয়, সরি, এটাকে বলা হয় আলোর অপবর্তন। এটাকে বলা হয় আলোর অপবর্তন। খেয়াল করো, এটাকে বলা হয় আলোর অপবর্তন। ঘটনা আমি উল্টা লিখে দিছি। এটাকে বলা হয় আলোর অপবর্তন, আর এটাকে বলা হয় আলোর ব্যতিচার। আলোর ব্যতিচার এটা ইলেকট্রনের জন্য হয়,
আলুর ব্যতিচার এটা কি শুধুমাত্র আলুর জন্য হবে এমন কোনো কথা নেই, যে কোনো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের জন্য হয়। তবে আমরা আলু যেহেতু পর্যবেক্ষণ করা যায় সেই কারণে ইলেকট্রনের জন্য একই কথা প্রযোজ্য। ঠিক আছে, ওকে। তো এই এক্সপেরিমেন্টটা হচ্ছে এরকম যে যখন আলু যাবে, এটাকে বলা হয় ইয়াং এর দিচির পরীক্ষা। আলুর ব্যতিচার ইংলিশে বলা হয় ইন্টারফারেন্স অফ লাইট। তোমরা ইউটিউবে বিভিন্ন রকম প্র্যাকটিক্যাল ভিডিও দেখবে এগুলো, ঠিক আছে, চাইলে দেখতে পারো, নিজেরাও করতে পারো। ওকে, এটাকে বলা হয়, দেখো, ইয়ং এর দিচির পরীক্ষা বলা হয় ইয়ং এর দিচির পরীক্ষা। দিচির পরীক্ষা তোমরা ভৌত আলোর বিজ্ঞানে গেলে পাবে, আমি এখানে ডিটেইলস বলছি না। যদি আলু কণা হিসেবে যায় তাহলে কিন্তু এই যে বাবু করে যাবে, অর্থাৎ মাঝখানে কি পাওয়ার কথা না, আলু পাওয়ার কথা নয়। অর্থাৎ এখানে আমাদের কি পাওয়ার কথা, অন্ধকার পাওয়ার কথা, কিন্তু প্রকৃতপক্ষে না, এখানেও কি পাওয়া যায়, আলু পাওয়া যায়। তাহলে এখান থেকে স্পষ্ট প্রমাণিত হয় যে আলুটা কণা নয়, আলুটা কি তরঙ্গ। সেটার জন্য দেখো এখানে একটা স্লিট, এই স্লিটকে দুইটা অংশে ভাগ করা হচ্ছে, ওয়েভ আকারে যাচ্ছে বলে আমরা হাইগেনের তত্ত্ব অনুসারে কি বলি, প্রতিটি অংশ আর একটা গৌণ তরঙ্গের উৎস হিসেবে কি করে কাজ করে। এখানে দেখো একটা ওয়েভ, এই ওয়েভ যখন কি হয় একটা আরেকটার উপর পরিবর্তিত হয়, তাহলে দেখো এখানে যে এই ওয়েভ গুলো মিলিত হয়, একটা আরেকটার সাথে মিলিত হয়, দেখছো এখানে এই যে প্রকৃতপক্ষে এই ওয়েভ আর একটা ওয়েভের সাথে যে মিলিত হয়, এই মিলিত হলে কি হবে, এই যে দেখো যেখানে মিলিত হইল সেখানে আমি স্পেড ড্র করতে পারি। অর্থাৎ এখানে কি পাচ্ছি আমরা, আলু পাচ্ছি। কি পাচ্ছি, আলু পাচ্ছি। এরকম উজ্জ্বল অনুজ্জ্বল, উজ্জ্বল অনুজ্জ্বল, উজ্জ্বল অনুজ্জ্বল, ব্রাইট ডার্ক, ব্রাইট ডার্ক, ব্রাইট ডার্ক, এরকম কতগুলো রেখা পাওয়া যায়। এগুলোকে বলা হয় ব্যতিচার ঝালক। এইগুলোর নাম হচ্ছে কি ব্যতিচার ঝালক, ব্যতিচার ঝালক, ব্যতিচার ঝালক, বা এটাকে কি বলা হয়, ইন্টারফারেন্স ফ্রিঞ্জ বলা হয়, ইন্টারফারেন্স ফ্রিঞ্জ। সো এখান থেকে স্পষ্ট প্রমাণ, অনেকগুলো উজ্জ্বল অনুজ্জ্বল পাওয়া যায়। তো এখান থেকে স্পষ্ট প্রমাণিত হয় যে আলোটা কণা নয়, আলোটা তরঙ্গ হিসেবে কাজ করে। এখন তুমি দাবি করতে পারো, যেমন আমরা ফটো ইলেকট্রিক ইয়েতে দেখালাম আলোটা কণা হিসেবে কাজ করে, এখানে তরঙ্গ হিসেবে কাজ করে। তাহলে এমন কোন ওয়ে আছে যে দুইটা ঘটনা একসাথে দেখা যাবে? তাহলে মনে রাখতে হবে এমন কোন ওয়ে নাই যেখানে দুইটা ঘটনা একসাথে দেখা যাবে। এইটাকে বলা হয় কোয়ান্টাম মেকানিক্স এর ক্ষেত্রে অবজারভেশন ইফেক্ট। কি বলা হয়? এই ঘটনাকে বলা হয় অবজারভেশন ইফেক্ট, অবজারভেশন ইফেক্ট। ওকে, এটাকে বলা অবজারভেশন ইফেক্ট। তো এই অবজারভেশন ইফেক্ট থেকে আমরা স্পষ্ট বুঝি যে আলো কণা এবং তরঙ্গ দুটো হিসেবে কাজ করলেও কিন্তু আমরা কখনো একসাথে এটা অবজার্ভ করতে পারি না। এটাকে বলা অবজারভেশন ইফেক্ট। তো এই ক্ষেত্রে সায়েন্টিস্টরা কিন্তু একটা কনক্লুশন টানে, সেই কনক্লুশনটা হচ্ছে অনেকটা এরকম যে স্বয়ং স্রষ্টাই চায় না আমরা এই বিষয়ে জানি। অর্থাৎ দেখো আলোটা কণা হিসেবে কাজ করে, তরঙ্গ হিসেবে কাজ করে। যেমন তুমি ফটো ইলেকট্রিক ক্রিয়া, এটা কখনো তরঙ্গ দিয়ে ব্যাখ্যা করা যায় না, এটা ব্যাখ্যা করতে হবে কণা দিয়ে। ঠিক আছে, আবার আলো সরল পথে যায়, সেটাও কিন্তু কি কণা হিসেবে কাজ করে। প্রিজম দিয়ে আলোকে 7 রঙে ভাগ করা যায়, এটাও কণা হিসেবে কাজ করে। কিন্তু যখন আমরা অপবর্তন বা ব্যতিচার বা সমাবর্তন, আমি এখানে সমাবর্তন দেখে নেই, সমাবর্তন তোমরা দেখবা, যেমন আমরা প্লেয়াররা সানগ্লাস ইউজ করে, তাই না? ক্রিকেটাররা আমাদের কাছে মনে হয় এটা স্টাইল করার জন্য ইউজ করে না, এটা প্রকৃতপক্ষে আলোকে একমুখী করে। তো সমাবর্তন এই ঘটনাগুলো ব্যাখ্যা করতে হলে আলোক হিসেবে কাজ করবে, তরঙ্গ হিসেবে কাজ করে, এটা একমুখী করে। ঠিক আছে, এটা তো কণা দিয়ে কি করা যায় না, ব্যাখ্যা করা যায় না। তাহলে কি দাঁড়াবে, আলোটা কণা হিসেবে কাজ করে, তরঙ্গ হিসেবে কি করে কাজ করে। অর্থাৎ আলো বলো বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বলো কি হিসেবে কাজ করে, কণা হিসেবে কাজ করে, তরঙ্গ হিসেবে কি করে কাজ করে। এখন তোমাদের কাছে একটা প্রশ্ন জাগতে পারে যে তাহলে এই যে আমাদের আধুনিক পদার্থবিজ্ঞান বলো বা যে কোয়ান্টাম মেকানিক্স বলো, কোয়ান্টাম মেকানিক্সের সাথে এই যে নিউটনের সম্পর্ক বা হাইজেনের সম্পর্কটা কি? তাহলে মনে রাখতে হবে আলো কণা আকার আসে, ঠিক আছে, আলো সোর্স থেকে কণা আকার আসে। কি আকার আসে? কণা আকার আসে। আলো সোর্স থেকে কণা আকার আসে, ঠিক আছে। কিন্তু কথা হচ্ছে কি এটা একসাথে আসে না ফোটাফোটা আকার আসে, সেটা নিউটন ক্লিয়ারলি বলতে পারে না, বা ক্লাসিক্যাল ফিজিক্স সেটা ব্যাখ্যা করতে পারে না। কিন্তু মডার্ন ফিজিক্স যে আমরা বলি ম্যাক্স প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব, সেই অনুসারে আলোটা একসাথে আসে না, এরকম ভাবে আসে না, এরকম ভাবে আসে না, এরকম ভাবে ক্রস বলতে হবে, এরকম আলাদা আলাদা প্যাকেট আকারে আসে বা উচ্চ আকারে আসে বা ইউনিট আকারে আসে, যেটাকে বলা হয় কোয়ান্টাম, বহুবচনের কোয়ান্টা। আর লুইস এটার নাম দেন কে ফোটন। আমরা এখন যে ফোটন বলি, তুমি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের পার্টিকলকে বলা হয় কি, কণাকে বলা হয় ফোটন। তুমি যদি আলোর কণার নাম ফোটন, রেডিও ওয়েভ, টেলিভিশন ওয়েভ, মাইক্রোওয়েভ, আল্ট্রাভায়োলেট রে, ইনফ্রারেড রে, কসমিক রে, যত রকম রে আছে সবগুলোর একক হচ্ছে কি গামা রে, যত রকম ওয়ে আছে রে আছে সবগুলো একক হচ্ছে কি ফোটন। এবং সেটা একসাথে আসে না। যদি একসাথে আসতো তাহলে আলোর বেগ অসীম হইতো বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ অসীম হইতো। এখান থেকে কেউ যদি মঙ্গলের কথা বলো তাহলে কিন্তু তুমি এখান থেকে মনে করো কথা বলতে 8 মিনিট সময় লাগে, তাহলে হ্যালো বললে 8 মিনিট পর শুনবে। আবার যদি তারা রিপ্লাই দেয় 8 মিনিট 16 মিনিট পর আমরা কি করব,
এটা শূন্য। এটার অর্থ হলো কি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের ব্যাপ্তি অসীম নয়, যেটা ক্লাসিক্যাল ফিজিক্স কি করতে পারে না, ব্যাখ্যা করতে পারে না। তাহলে আমরা ম্যাক্স প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব থেকে যেটা বলি E ইকুয়াল এইচএফ, E ইকুয়াল এইচএফ, এটা হচ্ছে কি প্রতিটি ফোটনের শক্তি। কিসের শক্তি? প্রতিটি ফোটনের শক্তি। ওকে, প্রতিটি ফোটনের শক্তি। সো আইনস্টাইন এটাকে সম্প্রসারিতকরণ বলেন কে? আইনস্টাইন এটাকে সম্প্রসারিতকরণ বলেন যে এটা ম্যাক্স প্ল্যাঙ্ক কিন্তু কি বললো? ম্যাক্স প্ল্যাঙ্ক বললো শক্তি শোষণ কিংবা বিকিরণের বেলায় আলো কি হিসেবে কাজ করবে? এই কণা হিসেবে কাজ করবে বা ফোটন হিসেবে কাজ করবে বা কোয়ান্টাম হিসেবে কাজ করবে। আর আইনস্টাইন বললো যে এটা যদি ওয়েভ আকারে যায় তাহলে মনে রাখতে হবে ওয়েভ হচ্ছে কি অসংখ্য ফোটনের ঢেউ, অসংখ্য ফোটনের ঢেউ। তাহলে এখন একটা প্রশ্ন থেকে যায়, সেটা হচ্ছে কি আলো একসঙ্গে কণা হিসেবে কাজ করে, একটা তরঙ্গ হিসেবে কাজ করে। শুধু আলো নয়, যে কোনো পার্টিকল ওয়েভ হিসেবে কাজ করে, কণা হিসেবে কাজ করে, সেটা আমরা দেখবো ডি ব্রগলি ওয়েভ ইকুয়েশনের মাধ্যমে। কিসের মাধ্যমে? ডি ব্রগলি ওয়েভ ইকুয়েশনের মাধ্যমে। এটাকে আমরা একটা কথা বলি, সেটা হচ্ছে কি ডি ব্রগলি, আমরা বাংলা লিখি একটু দেখো, ডি ব্রগলি সমীকরণ দ্বারা আমরা এটাকে ডি ব্রগলি, এটা প্রথম করে ডি ব্রগলি। সো একটু দেখো ডি ব্রগলির আমি ডি ব্রগলির যে সমীকরণ, সো ডি ব্রগলির যে ব্যাপারটা এটা একটু দেখাই আমি, তাহলে তোমাদের হয়তো শোডিঞ্জার ইকুয়েশনে যাওয়াটা খুব সহজ হবে। আমরা শোডিঞ্জার ইকুয়েশনে যাওয়ার আগে কিছু কনসেপ্ট জানতে হবে, সেটা হচ্ছে কি হাইজেনবার্গের অনিশ্চিত নীতি। হাইজেনবার্গের অনিশ্চিত নীতি হচ্ছে কি ইলেকট্রন যখন তরঙ্গাকারে যায় তখন অবস্থান এবং ভরবেগ একসাথে নিরূপভাবে মাপা যাবে না, যেটাকে আমরা বলি কি হাইজেনবার্গের অনিশ্চিত নীতি। অর্থাৎ অবস্থান ফিক্সড হলে ভরবেগ ফিক্সড নয়, ভরবেগ ফিক্সড হলে অবস্থান কি নয়, ফিক্সড নয়। এটাকে আমরা হাইজেনবার্গের অনিশ্চিত নীতি বলে। এটাকে এরকম লিখা হয় ডেল এক্স ডেল পি গ্রেটার দেন ইকুয়াল হচ্ছে কত h, বা প্ল্যাঙ্কের ধ্রুবক বলে আমরা এটাকে বলি কি প্ল্যাঙ্কের ধ্রুবক। পরবর্তীতে এটাকে ডেল এক্স ডেল পি গ্রেটার দেন ইকুয়াল কি বলা হয় h/2π। ওকে, যেটাকে আমরা কি বলি h কাট মিন্স হচ্ছে কত h/2π। সো আমি কোনদিন কোন এক সময় পড়ানোর সময় হাইজেনবার্গের অনিশ্চিত নীতি দিয়ে হয়তো ডিটেইলস পড়াবো। আমরা আজকে হাইজেনবার্গের অনিশ্চিত নীতি পড়াবো না, আমরা পড়াবো এই যে শোডিঞ্জার ওয়েভ ইকুয়েশন। তাহলে শোডিঞ্জার ওয়েভ ইকুয়েশন পড়তে গেলে আমাদের যে ডি ব্রগলি ওয়েভ ইকুয়েশন লাগবে সেটা একটু করে দেখি, তারপর আমরা এখন এটা শুরু করব। একটু লেন্থি হবে ভিডিওটা, টেনশন করার কিছু নাই। পূর্ণাঙ্গ জানতে গেলে অ্যাকচুয়ালি কিন্তু সবকিছু জানতে হয়, ঠিক আছে? সো E ইকুয়াল এইচএফ, এটাকে আমরা বলি কি কণা ধর্ম। এটাকে কি বলি? কণা ধর্ম। কি ধর্ম? কণা ধর্ম। অর্থাৎ ফোটনের কণা ধর্ম। ফোটনের কণা ধর্ম হচ্ছে E ইকুয়াল এইচএফ, ঠিক আছে? এখন E ইকুয়াল এইচএফ, আবার আমরা জানি E ইকুয়াল mc²। এটাকে বলা আইনস্টাইনের ভর শক্তি সমীকরণ। এখানে c হচ্ছে কি আলোর বেগ বা তড়িৎচুম্বকীয় বিকিরণের বেগ, ঠিক আছে? তাহলে E ইকুয়াল mc² E ইকুয়াল এইচএফ। তাহলে এখান থেকে আমরা বলি এইচএফ এটা কণা ধর্ম, অবশ্যই কণা ধর্ম, কারণ ফোটন যদি এভাবে করে আসে তাহলে E ইকুয়াল এইচএফ, আবার E ইকুয়াল mc²। তাহলে এইচএফ ইকুয়াল mc²। ওকে, p ইকুয়াল আমরা বলি ভরবেগ। p হচ্ছে কি ভরবেগ মানে হচ্ছে কি mv। আর ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বা আলোর ক্ষেত্রে সেটাকে আমরা বলবো কি p ইকুয়াল mc। তাহলে এটাকে আমরা এখন কি বলতে পারি? hf ইকুয়াল হচ্ছে কি f কে আমরা কি বলতে পারি? c/λ বলতে পারি। যারা বোঝো না তারা একটু খেয়াল করো, এই যে b ইকুয়াল f λ আমরা আলোর ক্ষেত্রে বলবো fc ইকুয়াল f λ। তাহলে সুতরাং f ইকুয়াল হচ্ছে কত? c/λ। তাহলে f হচ্ছে c/λ ইকুয়াল mc ইনটু হচ্ছে কত c। তাহলে h এটাকে আমরা 1/λ লিখতে পারি, আর mc কে p এটাকে pc লিখতে পারি, ঠিক আছে? তাহলে এই যে pc লিখলাম, এটাকে p এটা cc উভয় দিক থেকে c চলে যাবে, সেটা p লিখতে পারি, আমরা ভরবেগ লিখতে পারি। তাহলে সুতরাং λ ইকুয়াল হচ্ছে কত? h/p। মনে রাখবা এটা হচ্ছে কি ডি ব্রগলি যে কাজটা করছিল, সেটা হচ্ছে ডি ব্রগলি কাজটা করেছিল ফোটনের জন্য। কিসের জন্য? ফোটনের জন্য। অর্থাৎ ফোটনের এটা হচ্ছে কি তরঙ্গ ধর্ম। কি ধর্ম? এইটা হচ্ছে কি তরঙ্গ ধর্ম। কি ধর্ম? তরঙ্গ ধর্ম। তাহলে এই তরঙ্গ ধর্ম থেকে আমরা বলি যে আলো কণা হিসেবে কাজ করতে পারে, তরঙ্গ হিসেবে কি করতে পারে? কাজ করতে পারে। যখন আমরা এই ল্যামডাটা বলি, ল্যামডা মানে হচ্ছে আপ ডাউন এভাবে করে যাচ্ছে, তাহলে এতটুকু পরিমাণ হচ্ছে কি ল্যামডা, এতটুকু পরিমাণ হচ্ছে কি ল্যামডা। তাহলে আলো কণা হিসেবে কাজ করতে পারে, তরঙ্গ হিসেবে কি করতে পারে? কাজ করতে পারে। সো আমরা এখন যাব যে এটা ইলেকট্রনের জন্য কি হবে। দেখো খেয়াল করো, এই ইকুয়েশনটা ল্যামডা ইকুয়াল হচ্ছে কি h/pc mc এবং এটা হচ্ছে ফোটনের জন্য। কিসের জন্য? ফোটনের জন্য হচ্ছে কি এটা যেহেতু আলোর বেগে যাবে, আর ল্যামডা ইকুয়াল h/mv এটা হচ্ছে কিসের জন্য? ইলেকট্রনের জন্য।
দেখো ডি ব্রগলি কিন্তু ইলেকট্রনের জন্য প্রমাণ করতে পারে না, অনুমান করছিল যে ইলেকট্রনের জন্য ইকুয়েশন রাইট, অর্থাৎ ইলেকট্রনও আলো হিসেবে কাজ করবে, কণা হিসেবে কাজ করবে, অর্থাৎ ইলেকট্রনও কণা হিসেবে কাজ করবে, তরঙ্গ হিসেবে কাজ করবে। কিন্তু উনি এটা প্রমাণ দিতে পারেন না। এটা প্রমাণ দিয়েছিল তিনজন সায়েন্টিস্ট। সেই তিনজন সায়েন্টিস্টের একজন হচ্ছে কি ডেভিসন, একজন হচ্ছে ইউএসএ ডেভিসন, তারপর হচ্ছে কি গার্মার, আর একজন হচ্ছে কি জেপি থমসন, অর্থাৎ ইলেকট্রনের আবিষ্কারক হচ্ছে কি স্যার জে থমসন। ইলেকট্রন আবিষ্কার করেছিল আলোক ইলেকট্রন কণা হিসেবে, অর্থাৎ জে থমসন যে বলছিল যে ইলেকট্রন কণা, আর ওনার ছেলে জেপি থমসন 1927 সালে এটা আবিষ্কার করেন, এবং ওরা পৃথকভাবে এটা আবিষ্কার করেন এবং এক্সপেরিমেন্টালি প্রমাণ করার কারণে ওনাদেরকে নোবেল প্রাইজ দেওয়া হয় 1937 সালে। অর্থাৎ বাপ কা বেটা আমরা যেটা বলি, বাবা আবিষ্কার করেন ইলেকট্রন কণা হিসেবে আর ছেলে আবিষ্কার করেন ইলেকট্রন তরঙ্গ হিসেবে। ওকে, তাহলে এইটাকে আমরা বলি ল্যামডা ইকুয়াল h/mb। এটাকে আমরা বলি কি, এটাকে বলা হয় ডি ব্রগলি ওয়েভ ইকুয়েশন। এটার মাধ্যমে আমরা বলি ইলেকট্রন কণা হিসেবে কাজ করতে পারে, তরঙ্গ হিসেবে কাজ করতে পারে। ওকে, দেখো এখন এটা একটু এই প্রবলেমটা আমরা বিভিন্ন ভাবে করতে পারি। সো আমরা মেইন জায়গায় হাত দিচ্ছি, সেটা হচ্ছে শোডিঞ্জার ইকুয়েশনে। যে ব্যাপারটা এখানে কিছু কোয়ান্টিটি আমরা যেটা লিখেছি সেটা একটু করে আমি পরিচয় দেওয়ার ট্রাই করেছি। দেখো m হচ্ছে ইলেকট্রনের ভর, তুমি এটা ইলেকট্রনের জন্য বলি, ইলেকট্রনের জন্য যে কোনো কণার জন্য বলে, যে কোনো কণা যে কণার জন্য বলবা, এটাকে নিউট্রিনো, পাই নিউট্রিনো, মেসন, এই আলোর জন্য বললো, যেটার জন্য বললো সেটার ভর হবে। ঠিক আছে, এই হচ্ছে ইলেকট্রনের মোট শক্তি, আমরা এখানে ইলেকট্রনের জন্য দেখাচ্ছি। তারপর দেখো বি হচ্ছে কি আমরা ইলেকট্রনের বিভব শক্তি XY যেটা অবস্থানে সেটা দেখাবো। বিভব শক্তি থেকে যদি হিসাব করা স্থিতি শক্তি হিসাবে Z(E²) কত r। Z হচ্ছে কি প্রোটন সংখ্যা। সো হাইড্রোজেনের জন্য 1, লিথিয়ামের জন্য একরকম, হিলিয়ামের জন্য একরকম, তাই না? তারপর হচ্ছে H হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, এটাকে আমরা মান বলছিলাম 6.63 × 10⁻34 জোল সেকেন্ড, 6.63 × 10⁻34 জোল সেকেন্ড। আর সাই জিনিসটাকে বলা হয় ইলেকট্রন যে পাওয়ার সম্ভব অঞ্চল, সেটার বিস্তৃতিটা কিরকম হবে বা ওয়েভ ফাংশনটা কিরকম হবে। কারণ আমরা বলি যেটা ইলেকট্রন কোথায় থাকবে, বোর পরমাণু মডেল অনুসারে আমরা বলি কতগুলো কক্ষপথে থাকে, তাই ইলেকট্রন কতগুলো কক্ষপথে থাকে, এরকম প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ, তৃতীয় কক্ষপথ, চতুর্থ কক্ষপথে থাকে, তাই না? ইলেকট্রন কক্ষপথে থাকে। আসলে কক্ষপথ জিনিসটা ভুল, অর্থাৎ কক্ষপথ লিমিটেড বলতে হবে। ইলেকট্রন নিউক্লিয়াসের চারদিকে যে কোনো পজিশনে থাকতে পারে, ইলেকট্রন নিউক্লিয়াসের চারদিকে যে কোনো পজিশনে থাকতে পারে। সো যার কারণে ইলেকট্রন কোথায় থাকবে সেটা আমরা জানি না, যার কারণে এটা কোনো ওয়েভ ফাংশন বলা হয়। ঠিক আছে, ওকে। তা আমরা এখানে একটু জিনিস দেখাতে চাচ্ছি যে ইলেকট্রন যদি ওয়েভ আকারে যায় সেটাকে আমরা কি ইকুয়েশনের মাধ্যমে দেখাতে পারি, সেটা একটু নমুনাটা দেখো। আমরা বলি এটা হচ্ছে বিস্তার, এটা হচ্ছে কি বিস্তার, আর সাইটা হচ্ছে কি, খেয়াল করো, সাইটা হচ্ছে কি যে কোনো মুহূর্তে আমরা দেখো সাইয়ের পরিচয় দেখো, নিউক্লিয়াসের চতুর্দিকে ত্রিমাত্রিক বিভিন্ন স্থানে ইলেকট্রনের তরঙ্গের বিস্তৃতি বা ফাংশন বোঝায়। ঠিক আছে, সো আমরা একটু দেখি, মনে করি কোনো ইলেকট্রন বা কোনো কণা টি সময়ে কিউ হতে পি তে গেল এবং এটা কৌণিক বেগ হচ্ছে কত ওমেগা। তাহলে তরঙ্গ ফাংশনের বিস্তৃতি যদি সাই হয়, যে কোনো মুভমেন্টে যদি কি হয় সাই হয়, অনেক বইয়ে দেখবা ওয়াই লিখে, এটা এতটুকু লিখার পর এটাকে সাই লিখে দিয়ে দেয়, ওয়াই এতটুকু ওয়াই লিখে তারপর সাই লিখে দেয়, অসুবিধা নেই। এতটুকু ওয়াই লিখে সাই লিখে যে কথা, এটাকে ডিরেক্টলি সাই থেকে শুরু করে কোনো সমস্যা নেই। তাহলে এটা হচ্ছে খেয়াল করো, কোন কণা কিউ থেকে পিতে যাওয়া মানে হচ্ছে অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে কি সি থেকে পিতে যাওয়া। আমরা সবসময় দূরত্ব হিসাব করে লম্ব দূরত্ব, যেমন এটা একটা ওয়েভ যাচ্ছে, তো যে কোনো মোমেন্টে হচ্ছে সেটা হচ্ছে সাই, আর সর্বোচ্চ বিস্তৃতি যেটা সেটাকে আমরা বলি সর্বোচ্চ যেটা সাই, সেটা মান হচ্ছে কি সাই, এটা হচ্ছে কি সাই এর সর্বোচ্চ মান, সাই এর সর্বোচ্চ মান। তাহলে পাওয়ার সর্বোচ্চ মান, অর্থাৎ ইলেকট্রন পাওয়ার সর্বোচ্চ মানটাকে আমরা বলি কি সাই। যদিও আমরা সাই এর কোনো ফিজিক্যাল মিনিং নাই, কিন্তু সাই বলতে ইলেকট্রন পাওয়ার বিস্তৃতি বা পজিশনের বিস্তৃতিটাকে বোঝানো হয়। ঠিক আছে, ওকে। আমরা একটু দেখি তাহলে সাইন থিটা ইকুয়াল হচ্ছে কত, পিসি বাই হচ্ছে কত, পিবি। ওকে, সো এখান থেকে আমরা এটাকে সাই লিখতে পারি, আর এটা হচ্ছে কি বিস্তৃতি সর্বোচ্চ যেটা, দেখো একটা বস্তুটি বৃত্তাকার হতে যায়, বৃত্তের ব্যাসার্ধ দিলে তখন আমাদের জন্য কি হয়ে যায়, সাই হয়ে যাবে। অর্থাৎ বিষয়টা হচ্ছে কি এটা সর্বোচ্চ বিস্তৃতি বলি, তাই আমরা এটা কি বলি সর্বোচ্চ বিস্তৃতি। তাহলে এটা ওয়েভের জন্য হচ্ছে কি সর্বোচ্চ বিস্তৃতিটা আমরা কি বলি এ বলি, কি বলি এ বলি। সো খেয়াল করো, এতটুকু পরিমাণে 180 ডিগ্রি ব্যাপার আপ, এতটুকু ডাউন, এটা 180 ডিগ্রি ব্যাপার, তাহলে টোটাল হচ্ছে কত 360 ডিগ্রি ব্যাপার। অর্থাৎ একটা বস্তু যেমন ঘুরলে, সো আমরা ওমেগা যখন বলি, ওমেগা মিনস হচ্ছে কৌণিক বেগ বা কৌণিক কম্পাঙ্ক, সেটা হচ্ছে থিটা বাই টি, কত থিটা বাই টি। তাহলে একবার ঘুরলে হচ্ছে কত, একবার ঘুরলে হচ্ছে 2 পাই বাই টি, 360 ডিগ্রি অতিক্রম করবে। সো একবার পূর্ণ দোলন যে কথা, একবার আপ ডাউন হচ্ছে একই কথা, অর্থাৎ পুরো এটাকে আমরা ওয়েভ লেন্থ বলি। তো পূর্ণাঙ্গ ওয়েভ লেন্থের জন্য হচ্ছে কত 2 পাই বাই টি।
এখন 360 ডিগ্রি কিভাবে, আপ 360 180 ডিগ্রি, ডাউন 180 ডিগ্রি, যেমন আপ 180 ডিগ্রি, ডাউন 180 ডিগ্রি, টোটাল 360 ডিগ্রি। একটা বস্তু আগের জায়গায় আসা মানে হচ্ছে কত 360 ডিগ্রি, একটা বস্তু আপ ডাউন হচ্ছে কত 360 ডিগ্রি ব্যাপার। ওকে, তাহলে ওমেগা মানে কৌণিক বেগ মানে হচ্ছে থিটা বাই টি, যেমন আমরা বি ইকুয়াল কি বলি, বি ইকুয়াল কি বলি, এস বাই টি বলি, তাই না? কৌণিকের ক্ষেত্রে সেটা হচ্ছে কত থিটা বাই টি। তাহলে একবার বললে হচ্ছে 2 পাই বাই টি, এক সেকেন্ডে যদি n বার বলি তাহলে হচ্ছে 2n পাই বাই টি। n বাই টি মিন্স এটাকে আমরা কম্পাঙ্ক বলি, একটা বস্তু এক সেকেন্ডে যতবার কাটে বা ঘুরে সেটা আমাদের জন্য কি হবে, কম্পাঙ্ক হবে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, সাই ইকুয়াল কি পাই, s sin থিটা পাই। তাহলে থিটা ইকুয়াল আমরা কি বলতে পারি, ওমেগা টি বলতে পারি, ওমেগা টি বলতে পারি। তাহলে ওমেগা টি হলে ওমেগা ইকুয়াল আবার কত 2 পাই f, 2 পাই f, f কে আমরা কি করতে পারি, b বাই ল্যামডা লিখতে পারি। যেহেতু b ইকুয়াল f ল্যামডা, b ইকুয়াল f ল্যামডা, তাহলে এখান থেকে আমরা এইটাকে f ইকুয়াল কি বলতে পারি, b বাই ল্যামডা বলতে পারি, আর t কে কি বলতে পারি, x বাই b বলতে পারি। কেন, দেখো s ইকুয়াল vt, তাহলে x ইকুয়াল হচ্ছে কত vt, ওকে, t ইকুয়াল তাহলে কত x বাই b, তাহলে এই b উপরে b নিচে b চলে যাবে, তাহলে x বাই ল্যামডা, তাহলে psi ইকুয়াল s sin 2 পাই x বাই ল্যামডা, তাহলে psi ইকুয়াল s sin 2 পাই x বাই ল্যামডা। এই জিনিসটাকে আমরা একটু ব্যাখ্যা করলে কি রকম দাঁড়ায়, তাহলে আমরা সাই জিনিসটা পেয়ে গেলাম। সাই মানে হচ্ছে কি, ইলেকট্রন পাওয়ার যে সম্ভাবনা সেটার বিস্তৃতি বোঝায়। যেমন আমরা একটা কথা বলি, সেটা হচ্ছে কি ইলেকট্রন, এটা যদি নিউক্লিয়াস বলো, তাহলে নিউক্লিয়াসের চারদিকে ইলেকট্রন পাওয়ার সম্ভব পঞ্চকগুলো কি রকম, আমরা বলি এরকম কক্ষপথ, এক প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ, তৃতীয় কক্ষপথ। কোয়ান্টাম মেকানিক্স কিন্তু এরকম বলে না। কোয়ান্টাম মেকানিক্স বলে ইলেকট্রন নির্দিষ্ট কোনো কক্ষপথে থাকে না, ইলেকট্রন বিভিন্ন শক্তি স্তরে থাকে। তাহলে ইলেকট্রন বিভিন্ন শক্তি স্তরে থাকে, ইলেকট্রন কিভাবে থাকে বলা হয়, ইলেকট্রন পাওয়ার সম্ভব অঞ্চলগুলোকে আমরা বলি অরবিটাল। এমন যদি নিউক্লিয়াস হয়, ইলেকট্রন এখানেও পাইতে পারো, 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 এখানে পাইতে পারো। অর্থাৎ ইলেকট্রন পাওয়ার কোথায় ইলেকট্রন পাবে, কোন কক্ষপথে পাবে সেটা শিওর না, তবে ইলেকট্রন পাওয়ার সম্ভব অঞ্চলগুলোকে আমরা বলি কি অরবিটাল। যেমন আমরা যখন এস অরবিটাল বলি গোলাকার বলি, রাইট? আসলে কি এটা গোলাকার, বিষয়টা সেটা এরকম না। এটা হচ্ছে কি ইলেকট্রন ম্যাগ কোন কোন জায়গায় এইভাবে থাকে, এইভাবে থাকে, এভাবে থাকে। তো এটাকে একটা স্মার্ট ফর্ম লেখা হয় এরকম ভাবে, অর্থাৎ একটা গোলক যদি নাও, একটা গোলকের একটা সারফেসে ইলেকট্রন গুলো আর একটা সেই সারফেস তার বিপরীতে ঘুরবে, ঠিক আছে? তো পি অরবিটালকে আমরা পাবো লিখি, আসলে পি অরবিটাল এরকম নয়। এটা হচ্ছে কি ইলেকট্রন ম্যাগ, একটা ইলেকট্রন ম্যাগ যে এদিকে ঘুরলে, এই ক্লকওয়াইজে ঘুরলে, ক্লকওয়াইজে ঘুরলে, আর একটা ইলেকট্রন ম্যাগ অ্যান্টি ক্লকওয়াইজে ঘুরে, এটাকে আমরা পি অরবিটাল বলি, ঠিক আছে? সো একটু খেয়াল করো, তাহলে এই যে ইলেকট্রন পাওয়ার সম্ভাব্য অঞ্চল, ইলেকট্রন পাওয়া তার এক এক পজিশনে ইলেকট্রন এক এক জায়গায় ইলেকট্রন এক এক ভাবে থাকতে পারে, ইলেকট্রন বেশি থাকতে পারে, কম থাকতে পারে। সো এটাকে আমরা যদি একটু গ্রাফ ড্র করি, বিষয়টা হচ্ছে অনেকটা এইরকম আসবে, বিষয়টা হচ্ছে অনেকটা এইরকম আসবে। সেটা হচ্ছে এই যে দেখো, আমরা যদি একটু এক্স বনাম সাই এর লেখ রাখি তাহলে বুঝবা, এক্স বনাম সাই এভাবে করে আমরা বিভিন্ন এইরকম একটা গ্রাফ করব, অর্থাৎ এক এক পজিশনের সাপেক্ষে, অর্থাৎ নিউক্লিয়াসের সাপেক্ষে, নিউক্লিয়াসের সাপেক্ষে অ্যাকচুয়ালি নিউক্লিয়াস গুলো, নিউক্লিয়াসের সাপেক্ষে এক এক জায়গায় ইলেকট্রন এক এক রকম পাওয়া যেতে পারে। কোথাও ইলেকট্রন বেশি পাওয়া যেতে পারে, কোথাও কম পাওয়া যেতে পারে, কোথাও বেশি পাওয়া যেতে পারে, কোথাও কম পাওয়া যেতে পারে। তা সাই এর ব্যাপারটা হচ্ছে কি, সাই কি বোঝায়, বিস্তৃতি বোঝায়, অর্থাৎ সম্ভাবনা বোঝায়। কিরকম, এক সময় বেশি, এক সময় কম, এক সময় বেশি, এক সময় কম। তোমরা হায়ারে গেলে দেখবা সাইটা আসলে একটা কমপ্লেক্স নাম্বার বোঝায়, অর্থাৎ ইলেকট্রন পাওয়ার সম্ভাব্য কাজগুলো বা ফাংশনগুলো সাইকে বলা অনেক সময় প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফাংশন, অর্থাৎ ইলেকট্রন কোথায় থাকবে থাকবে না, সাই এর দ্বারা এটা এই গ্রাফটাকে বোঝানো হয়। অর্থাৎ ইলেকট্রন, এই যে আমরা বলি সাই হচ্ছে যে কোনো মোমেন্টে বিস্তৃতি, আর এটা হচ্ছে কি সাই এর সর্বোচ্চ মান, সাই এর সর্বোচ্চ মান। তাহলে আপ ডাউন ইলেকট্রন যখন তরঙ্গ আকারে যায়, এক এক জায়গায় আমরা বলি ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা এক এক রকম, ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা এক এক রকম। তাহলে এটা হচ্ছে এক্স বনাম সাই, তাহলে এক্স হচ্ছে কি নিউক্লিয়াস থেকে বিভিন্ন দূরত্ব, এটা এক্স হতে পারে, এটাও এক্স হতে পারে, এটাও এক্স হতে পারে, এটাও এক্স হতে পারে, এটা এক্স হতে পারে। তাহলে বিভিন্ন জায়গায় সম্ভাবনার ব্যাপারটা হচ্ছে কি এক এক জায়গায়, যেমন অনেক সময় পাওয়া না পাইতে পারে, সর্বোচ্চ পাইতে পারো, সর্বনিম্ন পাইতে পারো। তাহলে এই পাওয়া না পাওয়ার ব্যাপারটা হচ্ছে কি আমরা বলি সাই বলি, ঠিক আছে? তাহলে সাই কি, সাই হচ্ছে কি নিউক্লিয়াসের চতুর্দিকে ত্রিমাত্রিক বিভিন্ন স্থানে ইলেকট্রনের তরঙ্গের বিস্তৃতি বা তরঙ্গ ফাংশন, অর্থাৎ ওয়েভ ফাংশনকে বোঝাতে গেলে আমাদের কি লাগবে, সাই লাগবে। আমরা ওয়াই বলি না, ওয়াই না বলে, এটাকে ওয়াই না বলে আমরা কি বলি, সাই বলি। কেন বলি, কারণ কোথায় পাবো সেটা শিওর না, সেটা কি না শিওর না, এটা অনেকটা প্রবাবিলিটির মধ্যে কাজ করে, ঠিক আছে? ওকে, তাহলে আমরা দেখি সাই ইকুয়াল কত পেলাম, সাই ইকুয়াল হচ্ছে কি s sin 2 পাই x বাই ল্যামডা, s sin 2 পাই x বাই ল্যামডা। এখন দেখো এটাকে আমরা একবার ডিফারেন্সিয়েশন করতে পারি, কার সাপেক্ষে, x এর সাপেক্ষে। এখানে একটা কথা লেখা আছে দেখো, শোডিঞ্জার ওয়েভ ইকুয়েশন টাইম ইন্ডিপেন্ডেন্ট, অর্থাৎ এখানে আমরা যখন শোডিঞ্জার ওয়েভ ইকুয়েশন এস্টাবলিশ করব, এই ইকুয়েশনটা এস্টাবলিশ করব, তখন দেখবা যে আমরা এটা শুধু x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করে আমরা চালিয়ে দিচ্ছি, অর্থাৎ x y z এর সাপেক্ষে চালিয়ে দিচ্ছি। সো এটা হচ্ছে কি টাইমের সাপেক্ষে না, এটা হচ্ছে টাইম ডিপেন্ডেন্ট,
টাইম ইন্ডিপেন্ডেন্ট। আমরা টাইম ডিপেন্ডেন্টও দেখাবো আজকে না, আজকে আমরা এটার যে টাইম ইন্ডিপেন্ডেন্টটাই দেখাবো, ঠিক আছে? তাহলে একবার ডিফারেন্সিয়েশন করলে কত হবে? কনস্ট্যান্টের তো কোনো ডিফারেন্সিয়েশন নাই, তবে কনস্ট্যান্ট আলাদা থাকলে অবশ্যই 0 হবে ডিফারেন্সিয়েশন করলে। এখন আমরা সাইন যুক্ত ফাংশনকে ডিফারেন্সিয়েশন করলে cos যুক্ত ফাংশন পাবো, কিন্তু এটা তো x না, সেটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। আমরা বিষয়টা কি রকম জানি যে del x of sin x, sin x হলো কত হবে? cos x হবে, এবং del x of cos x হলো কত হবে? minus sin x, minus sin x। সো দেখো সাইন যুক্ত কোনো ফাংশন কনভার্ট হয়ে কিসে কনভার্ট হবে? অর্থাৎ পরিবর্তন হারটা ব্যাখ্যা করে আমরা cos যুক্ত ফাংশন পাই। ক্যালকুলাস একটু জানতে হবে। সো এখন এটা x নয়, এটা যদি হুবহু x নয়, সেটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। ওকে, সো এটা যদি কনস্ট্যান্ট 2 পাবে ল্যাম্বডা, এটার কোনো আমার দরকার নেই। del x of x, del x of x ইকুয়াল টু কিন্তু 1, তাহলে আমরা পেয়ে গেলাম। তাহলে ডিফারেন্সিয়েশনটা কি হলো? সাইন যুক্ত ফাংশনের পরিবর্তন হার ব্যাখ্যা করতে পারে cos যুক্ত ফাংশন। যেহেতু এটা x নয়, ডাইরেক্ট ফর্মুলা হচ্ছে এটা, যদি x না থাকে সেটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে, ঠিক আছে? তাহলে আমরা এটা পেলাম। ওকে, এরপর আমরা আবার ডিফারেন্সিয়েশন করলাম, ডাবল ডিফারেন্সিয়েশন করলাম, আবার পরিবর্তন হারটা ব্যাখ্যা করলে কত হবে? তাহলে y ইকুয়াল আমরা কি পেলাম? 2 পাই বাই ল্যাম্বডা। এটাকে আমরা সাইন যুক্ত ফাংশন cos যুক্ত ফাংশনের ডিফারেন্সিয়েশন করলে কত হবে? মাইনাস সাইন যুক্ত ফাংশন, বাট সেম ক্যালকুলেশন, এটা x না, সেটাকে আবার ডিফারেন্সিয়েশন করব আমরা, ঠিক আছে? তাহলে 2 পাই বাই ল্যাম্বডা কনস্ট্যান্ট, x কে ডিফারেন্সিয়েশন করলে কত? 1। তাহলে আমরা আগে ক্যালকুলেশন করলে কত পাচ্ছি? del x স্কয়ার del x স্কয়ার, অর্থাৎ দুইবার ডিফারেন্সিয়েশন করলে কি আসবে? -4 পাই স্কয়ার বাই, এটা আমরা এদিকে গুণ করে দিব, এটার সাথে এটা গুণ করে দিব। তাহলে যদি এটার সাথে এটা তো অনুপাত, আর এটা তো এটার সাথে গুণ হবে, তাহলে 4 পাই স্কয়ার বাই ল্যাম্বডা স্কয়ার a sin 2 পাই বাই ল্যাম্বডা। ওকে, এখন এটা del x স্কয়ার del x স্কয়ার, এটাকে আমরা এখন কি বলতে পারবো? এটা a sin 2 পাই বাই ল্যাম্বডা 2 পাই x বাই ল্যাম্বডা, এটা হচ্ছে 60। তাহলে আমরা 60টা বসাই দিলাম, ঠিক আছে? যদি 60টা বসাই দিই, তাহলে এখান থেকে আমরা একটু কাজ করব, সেটা হচ্ছে কি, যেমন ডি ব্রগলি ওয়েভ ইকুয়েশনটা আমরা এখানে এস্টাবলিশ করে দিব। দেখো এতটুকু পরিমাণ আমরা কোয়ান্টাম মেকানিক্স বলতে আসলে কিছু ইউজ করি না, সবগুলো ক্লাসিক্যাল মেকানিক্স, অর্থাৎ জেনারেল ক্যালকুলেশন। যেমন আমরা এটা ওয়াই এর পরিবর্তে ইউজ করছিলাম, মনে আছে? অর্থাৎ ইলেকট্রন পাওয়ার সম্ভাব্য অঞ্চল, বিভিন্ন এগুলোকে আমরা বলি অরবিটাল। সো এটাকে আমরা ওয়াই না বলে কি বলছিলাম? সাই, সম্ভাব্য অঞ্চলগুলো, ঠিক আছে? সো পজিশন, সম্ভাব্য পজিশনকে আমরা কি দিয়ে প্রকাশ করছি? সাই দিয়ে প্রকাশ করছি, বা এটাকে আমরা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফাংশন, এক এক জায়গায় একবার পাওয়ার সম্ভাবনা, ঠিক আছে? তো এটাকে আমরা তরঙ্গ ফাংশন ওয়াই না বলে আমরা সেটাকে সাই দ্বারা প্রকাশ করছিলাম, রাইট? তাহলে এখন এইটাকে আমরা এই যে এখানে সাই একবার ডিফারেন্সিয়েশন, দুইবার ডিফারেন্সিয়েশন ফলাফলটা এখানে পাচ্ছি। এখানে আমরা এখন কোয়ান্টাম মেকানিক্স এর ছোটখাটো কিছু ইউজ করব, যেটা হচ্ছে কি, যেমন ল্যাম্বডা ইকুয়াল হচ্ছে কত? h/mv। আমরা যেটা দেখালাম যে এটাকে বলা হয় কি, ডি ব্রগলি ওয়েভ ইকুয়েশন। তাহলে এখান থেকে ল্যাম্বডা স্কয়ার ইকুয়াল কত? h স্কয়ার বাই m স্কয়ার v স্কয়ার। এখান থেকে আমরা mv স্কয়ার ইকুয়াল কি লিখতে পারি? h স্কয়ার বাই ল্যাম্বডা স্কয়ার m। ওকে, এখন দেখো এই যে আমরা এখানে যে সাই লিখলাম, ল্যাম্বডা স্কয়ার ইকুয়াল কি বলতে পারি? 4 পাই স্কয়ার, এটা আমরা 4 পাই স্কয়ার, এটার সাথে এটা গুণ হবে, ঠিক আছে? সো ভাগ করলে চলে আসবে ল্যাম্বডা স্কয়ারটা কত? এটা, ঠিক আছে? ওকে, এখন ল্যাম্বডা স্কয়ার এটা, mv স্কয়ার ইকুয়াল এটা। সো আমরা এখন গতিশক্তি হচ্ছে কত? গতিশক্তি হচ্ছে কত? গতিশক্তি হচ্ছে কত? ক্যালকুলেট প্লিজ। গতিশক্তি হচ্ছে হাফ mv স্কয়ার। গতিশক্তি হচ্ছে কত? হাফ mv স্কয়ার। তাহলে আমরা হাফ mv স্কয়ার ইকুয়াল হচ্ছে কত? ল্যাম্বডা স্কয়ার বাই h স্কয়ার বাই ল্যাম্বডা স্কয়ার m ল্যাম্বডা স্কয়ার। সো 1/2m h স্কয়ার, আর ল্যাম্বডা স্কয়ারের যে মান সেটা বসালে আমরা এতটুকু পাচ্ছি। তাহলে এটা ক্যালকুলেশন করলে কে, আই মিন কাইনেটিক এনার্জি ইকুয়াল হচ্ছে কত? মাইনাস h স্কয়ার বাই 8 পাই স্কয়ার m সাই del স্কয়ার সাই del x স্কয়ার। ওকে, ওকে, তাহলে আমরা দেখি শেষ পর্যন্ত আমরা চলে এসেছি শ্রোডিঙ্গার ওয়েভ ইকুয়েশন, একদম লাস্ট পর্যায়ে। তাহলে আমরা কাইনেটিক এনার্জি রাশিমালা কত পাইছি? মাইনাস h স্কয়ার বাই 8 পাই স্কয়ার m সাই del স্কয়ার সাই del x স্কয়ার। ওকে, এখন টোটাল এনার্জি হচ্ছে কত? ke প্লাস pe। ওকে, তাহলে ke, আই মিন কাইনেটিক এনার্জি ইকুয়াল হচ্ছে টোটাল এনার্জি মাইনাস পোটেনশিয়াল এনার্জি। সো পোটেনশিয়াল এনার্জি কে আমরা কি দ্বারা প্রকাশ করতে পারি? b দ্বারা প্রকাশ করতে পারি। দিস ইজ নট v, আই মিন ভেলোসিটি, দিস ইজ পোটেনশিয়াল এনার্জি, বিভব শক্তি বা স্থিতি শক্তি, যেটাকে আমরা কিসের মাধ্যমে বলি? জেড ই স্কয়ার বাই হচ্ছে কত? r, ঠিক আছে? ওকে, তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে, ওকে, এই সাইটাকে আমরা যদি একবার সাই সহ গুণ করে দিই, তাহলে এখানে এইভাবে আসে, ঠিক আছে? তাহলে এটাকে x অক্ষের সাপেক্ষে ডাবল ডিফারেন্সিয়েশন করে আমরা সাইকে এতটুকু পেলাম। যদি y কে সাপেক্ষ করি, z কে সাপেক্ষ করি, অর্থাৎ 3 ডাইমেনশনালি করতে গেলে সেটাকে আমরা কি বলি? del স্কয়ার সাই del x স্কয়ার del স্কয়ার সাই del y স্কয়ার del স্কয়ার সাই del z স্কয়ার প্লাস এটাকে আমরা এদিকে পক্ষান্তর করে নিয়ে আসতে পারি del স্কয়ার 8 পাই স্কয়ার m বাই হচ্ছে আমাদের h স্কয়ার e মাইনাস b হোল সাই
ইকুয়াল হচ্ছে কত 0। এটাই হচ্ছে শ্রোডিঞ্জারের সমীকরণ নামে পরিচিত। এবং মনে রাখবা শ্রোডিঞ্জার ইকুয়েশন তোমরা যখন চার্জ করবা বা পড়বা ইন্টারমিডিয়েটের জন্য কিন্তু এই ইকুয়েশনটাই দিছে, অর্থাৎ টাইম ইন্ডিপেন্ডেন্ট, টাইম না সময়ের উপর ডিপেন্ডেন্ট না, কারণ ইলেকট্রন এক এক স্থানে এক এক সময় এক এক স্থানে থাকতে পারে। এটা যদি তুমি নিউক্লিয়াস বলো, নিউক্লিয়াসের চারদিকে ইলেকট্রন বিভিন্ন পজিশনে থাকতে পারে, বিভিন্ন পজিশনে থাকতে পারে, কোথাও বেশি কোথাও কম, ঠিক আছে, কোথাও বেশি কোথাও কম এভাবে থাকতে পারে। এবং সেটার জন্য আমি গ্রাফটা যেটা বলেছিলাম, গ্রাফটা হচ্ছে অনেকটা এই টাইপের। তো তুমি যদি এক্স বনাম সাই এর গ্রাফটা ড্র করো, এক্স বনাম সাই এর গ্রাফটা ড্র করো, তাহলে হয়তো এইরকম ভাবে একটা গ্রাফ পাইতে পারে, ঠিক আছে। এক এক অবস্থানে নিউক্লিয়াস থেকে এক্স হচ্ছে নিউক্লিয়াস থেকে অবস্থান, নিউক্লিয়াস থেকে এক এক অবস্থানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা কি এক এক রকম। তাহলে সাই দ্বারা কি বোঝায়? সাই দ্বারা বোঝায়, মনে রাখবা সাই দ্বারা বোঝায়, আমাদের সাইয়ের কোনো ফিজিক্যাল কোনো মিনিং নেই, কিন্তু সাই হচ্ছে কি তরঙ্গের বিস্তৃতি প্রকাশক ফাংশন, অর্থাৎ এক এক স্থানে এক এক রকম ভাবে ইলেকট্রন থাকার সম্ভাবনা আছে, সম্ভাবনাটাকে বোঝায় মূলত, ঠিক আছে। তাহলে এক এক স্থানে সাই এর মান এক এক রকম, সাই এক এক রকম পাবো। অবশ্য আমরা যেটা বলি সাই স্কয়ার, সাই স্কয়ার দ্বারা কিন্তু আমরা কি বুঝি বিভিন্ন মান পাই, যেগুলোকে বলা হয় আইগেন ভ্যালু বলা হয়। কি বলা হয়? আইগেন ভ্যালু, আইগেন ভ্যালু, এগুলোকে আইগেন ভ্যালু বলা হয়। সাই স্কয়ারের মান মনে রাখবা। তো সাই স্কয়ারের মান দ্বারা কিন্তু আবার অরবিটালও বোঝায়। এক এক স্তরে আমরা যে কোয়ান্টাম সংখ্যা ইউজ করি, তাই না, সহকারী কোয়ান্টাম সংখ্যা, এটা মূলত আমরা সাই স্কয়ার থেকে পাই, ঠিক আছে। সো আমি ভিডিও শেষে একদম পূর্ণাঙ্গভাবে স্লাইডটা দিয়ে দিব, তাহলে কিন্তু নোট করাটা খুব ইজি হবে। এটা একটা লং ভিডিও, আসলে সবকিছু জানতে হয়, বুঝতে হয়। সো এটাকে আমরা এভাবে করে লিখে যাই, সেটা হচ্ছে কি নেবুলা স্কয়ার সাই, এটাকে আমরা ডেল স্কয়ার, নেবুলা স্কয়ারটাকে বলে ল্যাপ্লাসিয়ান অপারেটর। তো ল্যাপ্লাসিয়ান অপারেটর হচ্ছে ডেল স্কয়ার সাই, ডেল এক্স স্কয়ার, ডেল স্কয়ার সাই, ডেল সাই আসবে না এখানে, ডেল স্কয়ার, ডেল ওয়াই স্কয়ার, ডেল স্কয়ার, ডেল জেড স্কয়ার। তোমরা অনেক সময় একটু কনফিউজড হয়ে যেতে পারো, ফিজিক্সে যেমন নেবলা পড়ে আসছো। তো নেবলা কিন্তু এরকম নয়, নেবলা হচ্ছে এরকম, নেবলা হচ্ছে কি, নেবলা বলতে এরকম, আই অফ ডেল ডেল এক্স প্লাস জে অফ ডেল ডেল ওয়াই প্লাস কে অফ ডেল ডেল জেড। এটাকে আমরা হ্যামিল্টনিয়ান অপারেটর বলি। কি বলি? হ্যামিল্টনিয়ান অপারেটর, বা এটাকে নেবলা বলা হয় বা ক্যাপিটাল ডেল বলা হয়। কিন্তু এখানে আমরা যেটা ইউজ করছি এটাকে বলা ল্যাপ্লাসিয়ান অপারেটর। কি বলা হয়? ল্যাপ্লাসিয়ান অপারেটর। তো মনে রাখবা শ্রোডিঞ্জার ইকুয়েশন এই ফরম্যাটে লিখে যাবে, এই ফরম্যাটে লিখে যাবে। এবং মনে রাখবা এটা হচ্ছে কি টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন। আমি চেষ্টা করেছি একদম বেসিক থেকে দেখাতে, ঠিক আছে। সো এখানে ডিটেইলস দিয়ে দিছি। সো ইন্টারমিডিয়েট পর্যায়ে এতটুকু জানলে না। সো আশা করি সবাই বোঝা গেল। অনেক কষ্ট করলাম, অনেক কিছু দেখানোর ট্রাই করলাম, হয়তো সবকিছু আনতে পারি নাই। দেখি সামনে আরো ভালো ভিডিও বানানোর ট্রাই করবো, ঠিক আছে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।